নমস্কার, আমি শ্রীপর্ণা। গত যে ভিডিওটি আমি দিয়েছিলাম একটি ডেমো ক্লাস নিয়ে, যেখানে আমি বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম বা একটি ডেমো দিয়েছিলাম, সেটি রিলেটেড ইন্টারভিউয়াররা আর কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা বাস্তুতন্ত্রের মিনিমাম কোন জিনিসগুলি অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত, আজকে আমি সেই নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে, তাই সবার আগে রিকোয়েস্ট করব আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমাদের জানতে হবে উৎপাদক কি। উৎপাদক মানে আসলে হলো উদ্ভিদ যারা মাটির থেকে জল এবং খনিজ লবণ নিয়ে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে এবং সূর্যালোকের সাহায্যে মানে তাদের পাতায় যেখানে কিনা রান্না করে, সেই জন্য গাছের পাতাকে রান্নাঘর বলা হয়, সেখানে খাবার তৈরি করে। অর্থাৎ প্রথম খাবারটা তারা তৈরি করে বলেই তাদেরকে উৎপাদক নাম দেওয়া হয়েছে, কারণ তারা উৎপাদন করছে। এই যে উৎপাদক দিয়ে শুরু হয় বাস্তুতন্ত্রের প্রথম ধাপ। এই উৎপাদককে খায় কারা? খায় যারা খায় তাদেরকে বলে খাদক। ডাইরেক্ট যারা উৎপাদককে খায়, ধরুন গরু ছাগল, এরা একদমই ডাইরেক্ট ঘাস পাতা খায়, এরা হয়ে গেল প্রথম শ্রেণীর খাদক। এবং এই গরু ছাগল অর্থাৎ মানে ধরুন ফড়িং যারা কিনা ঘাস খায়, এই যে এদেরকে যারা আবার খাচ্ছে, ধরুন ফড়িংকে খাচ্ছে ব্যাঙ বা ছাগলকে খাচ্ছি আমরা, বা ধরুন গরুকে খাচ্ছে কোনো বাঘ, এরা হয়ে গেল কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে খাদ্য কি? খাদ্য হচ্ছে যেটা খাওয়া হলো। এবার ধরুন যে যখন ঘাস ফড়িং ঘাস খাচ্ছে তখন সে খাদক, আবার যখন ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে তখন কিন্তু সে হয়ে গেল খাদ্য। তাহলে আমাদের এই বাস্তুতন্ত্রে কখনো কেউ খাদ্য হয়ে যায়, আবার কখনো কেউ খাদক হয়ে যায়। চলুন চলে আসি হচ্ছে পরের পার্টে, অর্থাৎ বিয়োজক কারা। একদম একটা বাস্তুতন্ত্রের শেষে যে খেলো, ধরুন একটা বাঘ, ঠিক আছে, বাঘ যখন বয়সকালে মারা গেল তখন তার ওই শরীরটা মাটির সঙ্গে যখন মিশে যাচ্ছে, তারা এটা করছে ডিকম্পোজাররা বা হচ্ছে বিয়োজকরা, অর্থাৎ ধরুন মাটিতে পড়ে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া, ঠিক আছে, এরা হয়ে গেল হচ্ছে আমাদের বিয়োজক। আচ্ছা, নেক্সট হচ্ছে সকল শক্তির উৎস কাকে বলে? সকল শক্তির উৎস বলা হয় হচ্ছে সূর্যকে। কারণ একদম আমাদের যে খাদ্যের শুরু, সেটা হচ্ছে এই যে বাস্তুতন্ত্রের শুরু উৎপাদক, সেই উৎপাদকরা এই সূর্য না থাকলে কিন্তু খাবার তৈরি করতে পারতো না, এবং তার পরবর্তী স্টেজগুলো তখন আর চলতো না। নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 10% রুল বা 10% নীতি কি। প্রথম কথা, 10% নীতি বিজ্ঞানী লিন্ডেম্যান আবিষ্কার করেছিল। বিষয়টা হচ্ছে এরকম, ধরুন এই হলো আমার গাছ, ঠিক আছে, এই গাছ সূর্যের থেকে যে শক্তি নিচ্ছে, এটিপি শক্তি হিসাবে গাছ নিজের মধ্যে সঞ্চয় করছে। কিন্তু এই যে পুরো শক্তির মাত্র 10% সে তার গঠনের কাজে লাগায়। ফলে এই গাছকে যখন ছাগল খাচ্ছে তখন কিন্তু সূর্যের ওই পুরো শক্তিটা পেল না, শুধু এই 10% শক্তি ছাগলটা খেলো। আবার ছাগল কিন্তু নিজের জন্য এই 10% এর আবার 10% নিজের গঠনের জন্য কাজে লাগাচ্ছে। ধরুন এবার আমরা ওই ছাগলটাকে খাচ্ছি মানুষরা, তাহলে একটু ভালো করে ভাবুন তো, যে আমরা এই গাছটাকে ডাইরেক্ট খেলে যে শক্তি পেতাম, ছাগলটাকে খেলে কিন্তু সেই শক্তি পাবো না, কারণ এই পুরোটা তার মধ্যে যায়নি, এর আবার 10% ছাগল খেয়েছে, তার থেকে আমরা আবার খাচ্ছি। তাই জন্য কিন্তু আমাদের বলা হয় বেশি পরিমাণে শাকসবজি খেতে, যাতে আমরা এনার্জি বেশি পাই। খাদ্য শৃঙ্খল কি? শৃঙ্খল মানে একটা সুতো। ধরুন এই যে বাঘ, বাঘ ধরুন হরিণ খাবে, হরিণ আবার ধরুন ঘাস পাতা খাবে, ঠিক আছে, তাহলে এই যে একটা লাইন হলো, এই লাইনটা হয়ে গেল আমার খাদ্য শৃঙ্খল। বা ধরুন ময়ূর, ঠিক আছে, ময়ূর কিন্তু কি খাবে? ময়ূর খাবে সাপকে, সাপ খাবে ব্যাঙকে, ঠিক আছে, ব্যাঙ খাবে ঘাস ফড়িং বা কোনো পোকামাকড়কে, আবার পোকামাকড় খাবে হচ্ছে ঘাসকে, তাই না? আবার ধরুন এই ময়ূরটাকে খাচ্ছে হচ্ছে ওই বাঘ, ঠিক আছে, আবার ধরুন
এই যে ঘাস, সেই ঘাসটা খাচ্ছে হচ্ছে আমরা নিজেরা মানুষরা খেতে পারি, বা ধরুন ছাগল খাচ্ছে, ঠিক আছে, ছাগলকে কিন্তু আবার খেতে পারে হচ্ছে বাঘ, তাই না? আচ্ছা, হতে পারে যে এই ছাগলটাই আমরা খাচ্ছি মানুষ, আবার মানুষদেরও খেতে পারে হচ্ছে বাঘ, বা ধরুন এই যে ছোট্ট ছোট্ট ঘাস বা প্ল্যাঙ্কটন বা শ্যাওলা, এগুলোকে খাচ্ছে হচ্ছে কে? মাছ, মাছ খাচ্ছি আবার আমরা। তাহলে দেখুন অলরেডি না এর মধ্যে একটা জাল তৈরি হয়ে গেছে, তাহলে এটাই কিন্তু হয়ে গেল আবার খাদ্য জাল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা গল্প মানে খাদ্য শৃঙ্খল, এবং এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে খাদ্য জাল। আচ্ছা, খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিড হচ্ছে ওই যে আমি ডেমোতে বলেছিলাম যে যদি পুরো একদম প্রজাতি একেবারে অস্তিত্বহীন হয়ে পড়ে, মানে ধরুন যে বাঘ, ঠিক আছে, বাঘ খাচ্ছে ধরুন ময়ূরকে, ওকে, আবার ময়ূর খাচ্ছে ধরুন কাকে না সাপকে, সাপ খাচ্ছে ব্যাঙকে, ব্যাঙ খাচ্ছে বিভিন্ন কীট পতঙ্গকে, আর কীট পতঙ্গ খাচ্ছে আবার ঘাস বা উদ্ভিদকে, তাই তো? তাহলে যদি বাঘের সংখ্যা অনেক থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি এইগুলোর কোনোটাই থাকবে না। তাই জন্যে একটু ভেবে দেখলে দেখবেন যে বাঘ যেটুকু থাকে তার থেকে কিন্তু ময়ূর থাকে সংখ্যাই বেশি, যাতে বাঘ খাওয়ার পরেও ময়ূর বেঁচে যায় কিছুটা। আবার ময়ূর যতটা থাকে তার থেকে দেখবেন সাপ সংখ্যায় আরেকটু বেশি থাকে, সাপের থেকে সংখ্যায় বেশি থাকে ব্যাঙ, ব্যাঙের থেকে সংখ্যায় বেশি থাকে কীটপতঙ্গ, কীটপতঙ্গের থেকে সংখ্যায় বেশি থাকে ঘাস। এই যে একটা পিরামিডের মতো দেখতে চিত্র হলো, এটাকেই বলে খাদ্য পিরামিড, এবং এই প্রত্যেকটা স্তর এগুলোকে বলা হয় হচ্ছে ট্রপিক লেভেল বা ট্রপিক স্তর। তাহলে আপাতত আজকে আমরা বিভিন্ন বিষয় যেগুলো ইন্টারভিউতে বাস্তুতন্ত্র রিলেটেড হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে করতে পারেন, এবং সবাই পড়াশোনার মধ্যে থাকুন, সবাই মোটিভেটেড থাকুন, অলওয়েজ বি পজিটিভ। সবকিছু ভালো হতে চলেছে, খারাপের শেষে ভালোর ঠিকানা অবশ্যই আমরা পাবো।